আমরা এখানে একটা সেন্টেন্স লিখি। আমরা এই সেন্টেন্সটা লিখলাম। লেখার পরে আমাদের টপিকটা হচ্ছে যে আপনার হাউ টু এক্সপ্রেসিং লাইন, কিভাবে একটা লাইনকে আমরা স্পেসিং বলতে ফাঁকা, স্পেস থেকে স্পেসিং। ঠিক আছে, আমি একটু অসুস্থ আছি, কথা মানে একটু স্লোলি বলতেছি এবং আপনার একটু আস্তে বলতেছি। যদি না বুঝতে পারি তাহলে লিখবো কোনো প্রশ্ন চ্যাটে, অথবা যদি না বুঝতে পারি তাহলে কি আওয়াজ করে বলবো যে আমি বুঝতে পারতেছি না। লাইনগুলো মিউট করে রাখবো, কথা বলার প্রয়োজন লাগলে আনমিউট করবো। ঠিক আছে, বিশেষ প্রয়োজন লাগলে। দেখেন, স্পেস বলতে ফাঁকা বোঝাচ্ছে, আর স্পেস থেকে স্পেসিং, স্পেস বলতে স্পেস থেকে স্পেসিং অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আমি এটাকে কপি করলাম, আমি এটাকে পেস্ট করলাম। আপনারা দেখেন আওয়াজ আসতেছে, কার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসতেছে, লাইনটা মিউট করেন কাইন্ডলি। এই লাইনটা থেকে এই লাইনটা যে দূরত্ব বা ফাঁকা, এই ফাঁকাটা বলা হয় স্পেস। ঠিক আছে, অথবা এই লেখাটা থেকে এই লেখাটার মাঝখানে যে একটা ফাঁকা আছে এতটুকু, এই ফাঁকাটাকে বলা হয় স্পেস। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে স্পেস কোনটা বা স্পেসিং কোনটা। ঠিক আছে, তাহলে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্বটা হচ্ছে স্পেস বা স্পেসিং। ওকে, দেখেন এখন হাউ টু স্পেসিং লাইন, একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্বটা। ক্লিক অন প্যারাগ্রাফ। তো আমাদের এখানে ডাইরেক্ট প্যারাগ্রাফ কোনো টুলস নাই। এখানে কি আছে, ক্লিপবোর্ড, এখানে ফন্ট, এখানে আছে প্যারাগ্রাফ। এখান থেকে আসার পরে দেখেন এখানে স্পেসিং লাইন আমরা পেয়ে যাব এই টপিকের ভিতরে। এই টপিকের ভিতরে দেখেন এখানে স্পেস দেওয়া আছে। আমি যদি এখন এখানে ক্লিক না করি তাহলে আমাকে অবশ্যই একটা স্পেস দেখানোর কথা ছিল, কিন্তু দেখাচ্ছে না কেন কি জানি। তবে আপনাদেরকে দেখেন দেখাবে, আপনাদেরকে দেখাবে। এখানে হয়তো 1 পয়েন্ট দেখাতে পারে, অথবা অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইন ফাঁকা, অথবা 1.15 দেখাতে পারে, অথবা 1.5 দেখাতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটা লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 1.5 অর্থাৎ 1.5 করে, তারপরে 2 করে, তারপরে হচ্ছে 2.5 করে, তারপরে হচ্ছে 3 করে। এরকম বেশি বেশি ফাঁকা দিতে চাইলে এমন। তবে অফিস আদালতে আপনার 1 এবং 1.15টা বেশি চলে। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্যগুলো চলে, কিন্তু সরকারি চাকরি এবং বিশেষ কোনো জায়গায় প্রতিযোগী করতে গেলে তখন আপনাকে এগুলোর ভিতরে দিবেই না। তখন কি করবেন, তখন আপনাকে বলবে যে 0.5 করে, তখন আপনি কি করবেন, তখন জাস্ট এখান থেকে ক্লিক করে যে লাইন স্পেসিং অপশন, 0.5 করতে হলে জাস্ট আমরা এখানে মাল্টিপল থাকা অবস্থায় এখানে ক্লিক দিতে যে লাস্টের অপশনে চলে যাবে। তাহলে মাথাগুলো কেটে গেলে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই যে মাথাগুলো কেটে গেছে, এখন লেখার সৌন্দর্যগুলো নষ্ট হয়ে গেছে। লেখার সৌন্দর্য নষ্ট হয়ে তো কোনো প্রশ্ন করা ঠিক না। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, 0.7 করে দিব, জাস্ট এখানে ক্লিক করে 7। এখন দেখেন আমাদের সৌন্দর্যটা নষ্ট হয় না, কাজটাও সঠিক অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হাউ টু চেঞ্জ অ্যালিগমেন্ট, এই কাজটা আরো একই জায়গা থেকে এখান থেকেও করা যায়, অথবা এখান থেকেও কিন্তু করা যায়, একই কাজ এখান থেকেও করা যাবে। ঠিক আছে, আমি যদি 0.6 দিতে চাইতাম তা পারতাম, এই যে তারপরে 6 দিলে একটু কেটে যাচ্ছে, কিন্তু 7টা বেস্ট। ঠিক আছে,
তাহলে একই কাজ বিভিন্ন জায়গা থেকে আমরা করতে পারি। সাধারণত দুইটা নিয়ম জানলে না, বেশি নিয়ম জানার দরকার হয় না। বেশি নিয়ম জানলে হাওলা লেগে যাবে। হাউ টু চেঞ্জ অ্যালিগমেন্ট। অ্যালিগমেন্ট আমরা অনেকে বুঝি না, আবার কাজ পারি। কেমন কাজ? এটাকে লেফট অ্যালিগমেন্ট বলে, এটাকে সেন্টার অ্যালিগমেন্ট বলে, রাইট অ্যালিগমেন্ট বলে, এন্ড জাস্টিফাই অ্যালিগমেন্ট বলে। কন্ট্রোল প্লাস এল দিলে লেফট অ্যালিগমেন্ট, কন্ট্রোল প্লাস ই দিলে সেন্টার অ্যালিগমেন্ট, আমি সেন্টার অ্যালিগমেন্ট করে রাখছি। এন্ড কন্ট্রোল প্লাস আর দিলে রাইট অ্যালিগমেন্ট করে দিলাম। এন্ড কন্ট্রোল প্লাস জে দিলে জাস্টিফাই অ্যালিগমেন্ট করে দিলাম। অর্থাৎ লেখাটা কোন দিকে মুভ করবে সেটা বোঝাচ্ছে অ্যালিগমেন্ট। ওকে, ক্লিক অন মুভ, ক্লিক অন অ্যালিগমেন্ট। মুভ ক্লিক দেওয়া আছে, আমি অ্যালিগমেন্ট ক্লিক করে দিলাম। ওকে, ও মাই গড, আমি রেকর্ডিং চালু করছি। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ, তারপর দেখেন হাউ টু সেটিং বর্ডার। বর্ডারটা কিভাবে আমরা সেট করব? ক্লিক অন বর্ডার। বর্ডারে ক্লিক দিতে হলে আমরা এই টপিকে ক্লিক করব, এই যে বর্ডার। এই টপিকে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি পুরো লেখাটাকে বর্ডার দিই, লেখাটাকে বর্ডার দিলে বটম বর্ডার মানে কি? নিচে। বটমে যে ক্লিক ধরছি সেই দেখেন নিচে একটা বর্ডার চলে আসছে, খেয়াল করে দেখেন, নিচে বর্ডার। এরপর যদি টপ বর্ডার দিই তাহলে ওপরে একটা বর্ডার চলে আসছে। টপ মানে কি? ওপর। এরপরে যদি লেফট বর্ডার দিই তাহলে বামে একটা বর্ডার চলে আসতেছে। এরপরে যদি রাইট বর্ডার দিই তাহলে ডানে একটা বর্ডার চলে আসতেছে। এরপরে যদি নো বর্ডার করি তাহলে সব বর্ডার গুলো উঠে যাবে। বর্ডার গুলো এমন হয়েছে, দেখছেন, পুরো লেখাটাকে বর্ডার দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি নো বর্ডার করি তাহলে এমন হবে। আবার যদি আমি অল বর্ডার করি তাহলে সবগুলো বর্ডার এক একটা আলাদা আলাদা দাগের ভিতর হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি আমি আবারও নো বর্ডার করি তাহলে কি হবে? তাহলে নো বর্ডার হয়ে যাবে। ব্যাস, এটা সবাই জানে। আউটসাইড বর্ডার দিলে এমন, ইনসাইড বর্ডার দিলে এমন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরবর্তী টপিক, হাউ টু সেটিং পেজ বর্ডার। এতক্ষণ ধরে আমরা যে বর্ডারটা দিলাম এটা হচ্ছে লেখাটার বর্ডার। কিসের বর্ডার? লেখাটার বর্ডার। এখন আমরা দিব পেজ বর্ডার। আমরা বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেকশনে আছে তিনটা থেকে কোনটা? বর্ডার্স, অর্থাৎ যে বর্ডারটা আমরা একটু আগে লেখাতে দিয়েছিলাম। পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে পেজটা হচ্ছে মনে করবে এটা, মনে করব মানে কি, বাস্তবে এটা পেজ। নান সিলেকশন করা আছে, নান মানে না, অর্থাৎ নো মানে না, নান মানে না, নিবম মানে না, এগুলো সব একই জাতীয় অর্থ বোঝায়। ঠিক আছে, আমরা যদি বক্স দিয়ে দিই, দেখেন এইটা বক্স হয়ে গেল, একটু আগে ছিল এমন, এখন হয়ে গেল এমন। হয়ে যাওয়ার পর আমরা ক্লিক করলাম, ওকে, হয়ে গেল বর্ডার, পেজ বর্ডার। বাহ, ভালো তো। এরপরে দেখেন এখান থেকে বর্ডার এন্ড শেডিং, এখান থেকে আমরা যদি পেজ বর্ডারটা উঠিয়ে দিই তাহলে নান করে দিলে এনাফ। ঠিক আছে, আর আমরা যদি বলি যে না, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব বিভিন্ন জায়গাতে দেখছি, কি দেখছি, যে তাদের পেজে অনেক বর্ডার থাকে। সে বর্ডার গুলা আপেল দেওয়া, তারপরে কি শাপলা ফুল দেওয়া, তারপর লাভ রিয়েক্ট দেওয়া, তারপরে গাছ গাছালি দেওয়া, সেগুলো বর্ডার একটু পছন্দ করতেছি সাপোজ। অথবা যদি মনে করি না এই বর্ডারটা দিচ্ছি, একে একটু কালার করে দিই, একটু কালার করে দিতে দেখি রেড কালার ফটোটা বেশি চলে না, আমি লাইট গ্রিন দিয়ে দিলাম, লাইট ব্লু। ও মাই গড, চলে গেল কেন? ও নাম করা ছিল মেবি, আমি লক্ষ্য করি না, নাম করা ছিল। হ্যাঁ, বক্স দিয়ে দিলাম, দিয়ে তারপরে কালার দিয়ে দিলাম লাইট ব্লু। ব্যাস, দেখেন বর্ডারটা লাইট ব্লু হয়ে গেছে। এখন আমি বর্ডারটা ওটা দিব না, এখন দিব আমি মনে করেন যে শাপলা ফুল টুল এগুলো সব দিব। এগুলো দিতে হলে এখানে ক্লিক করতে হবে, ড্রপ ডাউন মেনু, আপেল দিব। আপেল দিলে কেমন হবে দেখেন। এরপর যদি আপেল ভালো লাগতেছে না তাহলে কি অন্য কিছু দিব। অন্য কি দিব? মনে করি এগুলো তো কম্পালসারি সবাই দেয়, আমি একটু ঘোড়ার ডিম দিতে চাচ্ছি, এটাও তো সবাই দেয়, তাহলে এখানে ঘোড়ার ডিমও আছে দেখেন।
এটাও সবাই দেয়, এটাও সবাই দেয়। এগুলো হচ্ছে ঘোড়ার ডিম, এগুলো আপনারা দিতে পারবেন, ঠিক আছে। সবাই যেটা দেয় সেটাও যদি ভালো লাগে তাহলে সেটাও দিতে পারবেন। আমি এগুলো সব নাম করে দিলাম সাপোজ, ব্যাস। পরবর্তী টপিকে চলে যায় 9 নম্বর পেজে। আমরা 7 নম্বর পেজ শেষ করলাম, 8 নম্বর পেজে চলে যাই। আফটার সেটিং রিভার্স অ্যান্ড শেডিং। রিভার্স, রিভার্স অ্যান্ড শেডিং। রিভার্স বলতে আপনার মনে করেন অনেকে আপনাকে বলবে কি, সেই প্রশ্নটার অ্যান্সার আগে করে দিই, যে প্রশ্নগুলো আপনার আসতে পারে। অনেকে বলবে কি যে তোমার এটা কালার দিছো, এটা বোঝার আর কি আছে, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার। আসলে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, এই যতটুকু লেখা লেখা ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার হবে। দেখেন আপনারা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে, এটাকে ফরগ্রাউন্ড কালার বলে। ক্লিয়ার? ফ্রন্ট কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, যতটুকু লেখা ততটুকু হয়েছে না বলেন, ততটুকু হয়েছে, তার পাশে কিন্তু একটু বেশিও যায় না, গেছে যায় না। আমি এটাকে নো কালার করে দিলাম, কালারটা উঠে গেল। এখন আমরা দেখবো কি হাউ টু সেটিং বর্ডার, হাউ টু সেটিং রিভার্স এন্ড শেডিং। এটা কি জন্য দেখালাম সেটা একটু বলতেছি, সেটা দেখেন এখন। রিভার্স এন্ড শেডিং আমরা বিভিন্ন সিভি তৈরি করি, সিভিতে আমরা কি করি, সিভিতে আমরা একটা লেখার উপরে পুরো একটা কালার দিয়ে দিই, একটা শেডিং দিয়ে দিই পুরো লাইন বরাবর, একটু স্টাইল করার জন্য। ক্লিক অন শেডিং, শেডিংটা এখানে আছে, বর্ডার্স এন্ড শেডিং, দেন এই যে শেডিং। এখান থেকে নো কালার আমরা একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এটাই দিয়ে দিলাম, ব্যাস। দেখেন যতটুকু লেখা তার থেকে বেশি জায়গা নিয়ে নিছে, দেখছেন? এটাকে শেডিং বলে। কেউ যদি বলে ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে সে কিচ্ছু জানে না, ঠিক আছে। কার কাছ থেকে হয়তো শুনছে বা একটু শিখছিল, কোন বন্ধু বা বান্ধবীর কাছ থেকে, ঠিক আছে, এরকম হয়, খালি তর্ক করতে পারে, ঠিক আছে। এই যে এতটুকু কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর ওই লাইনটা পুরোপুরি কালার হয়ে যাওয়ার নাম হচ্ছে শেডিং। ক্লিয়ার? স্যার এটা একটু আরেকবার দেখান। জি দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কেমন হবে, এটাকে আগে শেডিংটা উঠাই দিতে হবে। শেডিংটা আমি নান করে দিলাম। একটু নর্মাল এমন থাকে, ঠিক আছে, নর্মাল এমন থাকে। এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে এমন হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে যায়, যতটুকু লেখা ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার হবে। যতটুকু লেখা ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার হবে, ঠিক আছে, এই যতটুকু। আর শেডিংটার পার্থক্য কি, শেডিংটার পার্থক্য হচ্ছে এটা সিলেকশন করে নিয়ে কালারটা আমি উঠিয়ে দিলাম, সিলেকশন না করলে উঠবে না, ঠিক আছে। এখন আবার সিলেকশন করলাম, করার পর বর্ডারে ক্লিক দিলাম, এটাকে শেডিং বলে, রিভার্স এন্ড শেডিং, ঠিক আছে। এরপরে দেখেন হাউ টু সেটিং ড্রাফট ক্যাপ। ড্রাফট ক্যাপ মানে কি, এটা তো কখনো শুনি নাই, তাই না? শুনি নাই, ঠিক আছে, এখন দেখলে বুঝতে পারবেন। সাধারণত ছেলেরা গোল গলা বা অন্য যে কোনো টি শার্ট বা গেঞ্জি বলেন গায়ে দেয়, গায়ে দিলে দেখবেন বাম পাশে গলার নিচে আপনার সি দিয়ে বা কে দিয়ে অনেক বড় করে একটা ওয়ার্ড লেখা থাকে, ক্যালভিন বা এরকম কিছু আর কি, ঠিক আছে। সি দিয়ে বা কে দিয়ে প্রথম ফন্টটা থাকে কি, কে অথবা সি,
কেটা অনেক বড়, তারপর বাকি ফন্ট গুলো ছোট ছোট, অথবা কে দিয়ে অথবা সি দিয়ে, বা এই যে তো এনি ওয়ার্ড হতে পারে, এরকম লেখা থাকে। তো আমরা হয়তো মনে করি এটা ওই লিখে দিছে আর কি, আসলে ওরকম কিছু না, এটা হচ্ছে ড্রপ ক্যাপ করা বোঝায়। আরো একটা উদাহরণ দিই, সাধারণত আপনারা সবাই নিউজ পেপার পড়েন আমি ধরে নিলাম। তো নিউজ পেপারে দেখবেন বাংলাদেশ প্রতিদিন, এই বাংলাদেশের ব আকারটা অনেক বড়, বা প্রথম আলোর পটা অনেক অনেক বড়, বাকি বাকি অক্ষরগুলা ছোট ছোট বা নর্মাল ফন্ট। আসলে কারণ কি, আমরা সবাই মনে করি কি ওটা ওনারা বড় করে দিছে বাকিগুলা ছোট করে দিছে, আসলে তা না, ড্রপ ক্যাপ করছে, ঠিক আছে। এখন বড় করে দেওয়া ড্রপ ক্যাপ করে দেওয়া তার পার্থক্য কি, তাই না? কাজ তো দুইটা একই রকম দেখতে, কিন্তু আমরা বুঝবো কি করে, তাই না? এখন আমরা চলে যাব আমাদের কাজে, আমরা তার আগে শেডিংটাকে উঠিয়ে দিই। শেডিং উঠলো না কেন, কিন্তু আমি তুলে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি ড্রপ ক্যাপ করি সেক্ষেত্রে আমরা কি করব, ক্লিক অন ইনসার্ট, ক্লিক অন ড্রপ ক্যাপ, ইনসার্ট ক্লিক করলাম। এখানে দেখেন এই অপশনটা ড্রপ ক্যাপ থাকার কথা, এই অপশনটা ড্রপ ক্যাপ, তো মেবি এটাই হবে, এই যে ড্রপ ক্যাপ। হ্যাঁ, অনেক সময় এখানে ড্রপ ক্যাপ এইভাবে লেখা থাকবে, আবার অনেক সময় এরকম চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা দেখে দেখে কিছু সময় বুঝতে হবে, ঠিক আছে। এখানে আমি পয়েন্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে এই ড্রপ ক্যাপ, সরি নান, তারপর হচ্ছে ড্রপ এট, তারপর হচ্ছে ইন মার্জিন, এখান থেকে দেখেন কোনটা সিলেকশন করা আছে বলেন তো, নান সিলেকশন করা আছে। খেয়াল করে দেখেন আপনারা, এখান থেকে আমি যখন ড্রপে ধরতেছি তখন দেখেন এসটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখেন খেয়াল করে আপনারা। আচ্ছা, আগে এটা করব না, তার আগে আপনাদেরকে ভুলটা, যেটা ভুল হবে সেটা সংশোধন করে দিয়ে আসি। এই এসটা আমি অন্য ফান্ডের তুলনায় একটু বড় করে দিচ্ছি, দেখেন অন্য ফান্ড গুলো কত আছে 39, তাই না, এসটা 72 করে দিলাম, দেখছেন। এখন আমি চাচ্ছি এসটাকে ধরে একটু নিচে নামাইতে, কিন্তু নামতেছে না, দেখেন খেয়াল করে, নিচে নামবে না, আরো যত বড় করবো তত উপরে উঠবে, দেখছেন। তাহলে এটা বিপজ্জনক, এটা এটা ড্রপ ক্যাপ হয় না, এটা জাস্ট ফন্টটা বড় হয়েছে, ঠিক আছে, এটা ফন্টটা বড় হয়েছে, ড্রপ ক্যাপ হয় না। আমি এখানে 39 করে দিলাম সাপোজ। ড্রপ ক্যাপ যে হয় না আমি বুঝলাম কি করে, আমি এটা ধরে উপরে নিচে করতে পারতেছি না, সেটা থেকে বুঝলাম, ক্লিয়ার। এখন আমি এটাকে ড্রপ ক্যাপ করব, এখান থেকে এখানে, এই যে ড্রপ ক্যাপ। এখন দেখেন এসটা বড় হয়ে গেছে অন্য ফান্ডের তুলনায়, ঠিক আছে। এখন আমি কি করব, এসটাকে আমি চাইলে একটু ধরে, এসটাকে আমি চাইলে একটু ধরে উপরে করতে পারবো, এসটাকে চাইলে আমি একটু ধরে নিচেও করতে পারবো, ঠিক আছে। এইভাবে ধরে আমি উপরে নিতে পারবো তাকে, এই যে দেখছেন। আবার এইভাবে ধরে আমি চাইলে একটু নিচে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন, যে নর্মাল ফন্টটাকে যদি একটু বড় করে দিই তাহলে বড় করা যাবে, কিন্তু ড্রপ ক্যাপ হবে না। আর ড্রপ ক্যাপ তো ড্রপ ক্যাপই, ঠিক আছে। এই যে এটাকে ড্রপ ক্যাপ বলে, বুঝতে পারছেন, এটাকে ড্রপ ক্যাপ বলে। এটা চাইলে আপনি আরো একটু বড় করে দিলেন, ঠিক আছে। নর্মাল ফান্ডে আনতে চাইলে কি করতে হবে, কন্ট্রোল+Z দিলে ব্যাক স্পেসে ব্যাকে চলে আসবে, এটাকে ড্রপ ক্যাপ বলে। হাউ টু সেটিং বুলেটস, আসলে বুলেটটা কি, তাই না? বুলেটের নাম শুনলেই তো ভয় লাগে। বুলেটটা হচ্ছে এখান থেকে আমরা এগুলা, অর্থাৎ এটা হচ্ছে বুলেট। দেখেন খেয়াল করে, আমরা যদি লেখার প্রথমে দিই তাহলে এরকম ভাবে এটা লেখার প্রথমে চলে আসবে, ঠিক আছে। আমরা যদি আরেকটা কাজ করি, এখান থেকে এটা সিলেকশন করে নিই, করে নেওয়ার পরে যদি বুলেট দিই তাহলে 4টা লাইনে চলে আসবে একবারে, দেখছেন। যদি এখানে 40টা লাইন থাকতো তাও একবারে চলে আসতো। আমরা যদি ওটা বুলেট না দিয়ে, ওটা আমাদের পছন্দ হচ্ছে না, সাপোজ এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, আমরা সবগুলো এখান থেকে দিতে পারবো, এটাকে বুলেট বলা হয়। আমরা সাধারণত সবাই জানি, কিন্তু বুলেট যে এটার নাম তা জানি না। হাউ টু সেটিং নাম্বার,
এখান থেকে আমরা নাম্বার গুলা দিতে পারবো 1 2 3 সরি 1 2 3 এভাবে দিতে পারবো, এভাবে দিতে পারবো, এভাবে দিতে পারবো, বিভিন্ন ভাবে আমরা দিতে পারবো। হ্যাঁ, এ বি সি ডি এভাবে আমরা নাম্বারিং, রোমান সংখ্যা এভাবে নাম্বারিং করতে পারবো। ঠিক আছে, আমাদের যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আর কি। হাউ টু রিমুভ বুলেট আর নাম্বার। রিমুভ মানে মুছে ফেলা, দূর করে ফেলা, এমন কিছুকে বোঝায়। ঠিক আছে, তা আমি রিমুভ করে ফেললাম। এরপরে হচ্ছে হাউ টু সেট ব্যাকগ্রাউন্ড কালার। ক্লিক অন পেজ লেআউট, দেন ক্লিক অন পেজ কালার। Click on page layout, then click on page color. Page layout ক্লিক করলাম, এখানে পেজ কালার আছে, এটা আছে, এখানে তো পেজ কালার থাকার কথা, ব্রেক এগুলো না। ক্লিক অন পেজ লেআউট, পেজ লেআউট এখানে আছে, লেআউট, পেজ লেআউট নাই কেন? ও পেজ কালার এটার ভিতরে, আচ্ছা এটা আছে 16, সরি 10 এবং 10 7, এগুলো হচ্ছে পেজ লেআউটের ভিতর কালার আছে, আর এই ডিজাইন অপশনটা ওখানে নাই 10 এবং 7 ভিতরে। ঠিক আছে, 16 যে ভার্সনটা, এই ভার্সনটা ডিজাইন অপশনটা অতিরিক্ত করছে, তো পেজ লেআউট থেকে কালারটা আপনার নিয়ে চলে আসছে কোথায়, ডিজাইনে। পেজ লেআউট টপিক থেকে লেআউট আলাদা করছে, ডিজাইন আলাদা করছে। ঠিক আছে, তো ডিজাইনের ভিতর কালারটা নিয়ে চলে আসছে। যা হোক না প্রবলেম, হুট করে যারা দেখবে আমার মতো তারা হয়তো এরকম খুঁজে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। পেজ কালার কোথায় আছে, পেজ লেআউট ছিল আগের ভার্সন 10 যাদের আছে, 7 যাদের আছে, তাদের ভার্সনের ভিতর কিন্তু এখানে ছিল কালার এরকম জায়গায়। হ্যাঁ, আর এখন কিন্তু আপনার ডিজাইন, ওখানে কিন্তু আবার ডিজাইন অপশনটা ছিল না, এখন কিন্তু ডিজাইন অপশনটা দেখে দেওয়ার কারণে ডিজাইন অপশনের ভিতর কালারটা চলে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনারা দিয়ে নেবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম, এই যে পেজ কালার, এখান থেকে যে কোনো একটা পছন্দের কালার আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এর পরেরটা হচ্ছে হাউ টু সেটিং এ নিউজ পেপার কলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, হাউ টু সেটিং নিউজ পেপার কলাম। নিউজ পেপার তো আমরা সবাই চিনি, তাই না? নিউজ পেপার বলতে ওই যে দৈনিক যে পত্রিকাটা, ওইটা আর কি, অর্থাৎ আমাদের সময়, তারপরে প্রথম আলো, নয়া দিগান্ত, যুগান্তর, এগুলাকে বোঝায় নিউজ পেপার। ঠিক আছে, তো এই নিউজ পেপার কলাম, এটার ভিতরে আমার অনেকগুলা কাজ আছে। সাধারণত আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে কেউ একজন বলেন তো, যে নিউজ পেপার কলামে, সরি নিউজ পেপার পেজে কয়টা কলাম থাকে? একটা জাতীয় পত্রিকায় কয়টা কলাম থাকে বলেন তো, যে কেউ একজন? জানি না, গুনে দেখি নাই তো কখনো। কখনো গুণী দেখছেন না, তাই না ম্যাডাম? না, দেখি নাই কখনো। আগের দিনে চাকরিতে ভাই ভাই গেলে কিন্তু এটা ধরতো, একটা প্রশ্ন আউট করে দিলাম যে নিউজ পেপার কলামে, নিউজ পেপারে কয়টা কলাম থাকে। আবার এরকমও ধরতো যে 1 টাকার নোটে কয়টা হরিণ থাকে। এখনকার দিনে এই ভাইবা গুলো একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, নিউজ পেপারে আপনার বা একটা জাতীয় পত্রিকার পেপারে 7টা অথবা 8টা কলাম থাকে, 7টা অথবা 8টা। ঠিক আছে, গুনে দেখবেন, আজকে বাসায় যাদের পেপার আছে তারা গুনে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখানে সেই কাজটা করব। সেই কাজটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, ক্লিক অন পেজ লেআউট,
অর্থাৎ এখানে লেআউট, দেন ক্লিক অন কলাম। এখানে দেখেন কলাম আছে এই যে। এখন দেখেন কলামে যে ক্লিক দিছি সেই কোনটা সিলেকশন হয়ে আছে বলেন তো? অন সিলেকশন হয়ে আছে, অর্থাৎ এখানে কলাম আছে একটা কলাম আছে। আমি যদি টু কলাম করি তাহলে দুইটা কলাম হয়ে গেল, কিন্তু আমরা কি কেউ বুঝতে পারতেছি যে আসলে এখানে দুইটা কলাম হয়েছে? বেশিরভাগ লোকই বলবো যে না, এই পেজটা কয়টা কলাম হয়েছে কে জানে, ঠিক আছে, আমরা তো জানি না। তো এরকম ভাবে আমাদের ল্যাবে যখন কোন স্টুডেন্ট এসে কম্পিউটার পায় তখন বলে কি স্যার আপনাদের কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। কারণ কি, আগে লিখতাম না এক লাইনই হতো, এখন 4-5 লাইনই হয়ে যায়, 10 লাইন হয়ে যায়। এটা কি নষ্ট কম্পিউটার তো আপনাদের? আসলে উনি যে পারে না তা বলে না, ঠিক আছে, এটা হচ্ছে বড় সমস্যা। আপনারা খেয়াল করে দেখেন, আপনাদেরকে বলা হয়েছিল যে প্রথম ক্লাসে মেবি বা দ্বিতীয় ক্লাসে যে রুলার বার, যখন আমরা টুল বার পরিচিত করাচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম যে রুলার বারের অনেক কাজগুলো যখন করব তখন দেখাবো, মানে তখন বলবো যে আসলে রুলার বারের কি কাজ। এই যে কলাম আমরা কনভার্ট করতেছি সেই দেখেন রুলার বারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন আপনারা, যে টু কলামে কনভার্ট করতেছি দেখেন এর ভিতরে একটা দাগ চলে আসতেছে। তার মানে এটা রুলার বার দেখে বোঝা যাচ্ছে যে নিউজ পেপারটা টু কলামে কনভার্ট, একটা কলাম দুইটা কলাম, ঠিক আছে। এখন নিউজ পেপারে তো 7টা থেকে 8টা কলাম থাকে, কিন্তু এখানে যে 3টা কলাম মাত্র, তাই না? তাহলে আমরা চলে যাব মোর কলাম, দেন সেখান থেকে এখানে টু কলামে কনভার্ট আছে, সেটা সিলেকশন আছে, আমাকে দেখাচ্ছে। আমার রাস্তাটা আরো ক্লিয়ার করে দিল। আমি এখান থেকে 7 অথবা 8 কলাম দিয়ে দিলাম, যখন দেখেন 8 কলাম দিয়ে দিলাম তখন এখানে 8 কলাম শো করতেছে। ক্লিয়ার? আমি ওকে করলাম, আমার এটা 8 কলাম হয়ে গেল, দেখেন খেয়াল করে। কিন্তু কি করে বুঝবো যে আসলে 8 কলাম হয়েছে? আসলে আপনি রুলার বারটা গুনে দেখেন 8 কলাম পেয়ে যাবেন। পেজ দেখে আপনারা বুঝতে পারবেন না, যারা এই সম্পর্কে কোনো ধারণা নেই তারা বুঝতে পারবেন না, কিন্তু রুলার বার দেখলে আমার যুক্তি শুনলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বিষয় ছিল এখানে, মুখ্য বিষয়। এরপরে এখানে আরো অনেক কাজ আছে, সেগুলো যাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে কয়টা কলাম করে ফেললাম? 8টা কলাম করে ফেললাম, নিউজ পেপার কলাম। এখন মজার বিষয় দেখেন, এখান থেকে আমি পরের কলামে যাইতে চাচ্ছি, পরের কলাম এই যে 3 নম্বর কলাম তো 4 নম্বর কলামে দেখেন তা যাইতে চাচ্ছে না। দেখেন এই যে আমি ক্লিক দিচ্ছি, আপনার ক্লিক দিয়ে দেখেন আপনাদের কম্পিউটারে যাবে না, কখনোই যাবে না। 4 নম্বর কলামে যাবে না, জীবনেও যাবে না। দেখেন খেয়াল করে, যদি মাউস ভেঙেও ফেলেন তাও যাবে না, ঠিক আছে, আরো কি দিয়ে নিয়ে যান তাও যাবে না। দেখছেন, কোনোটা দিয়ে যাবে না, আপনার কথা শুনবে না। তাহলে কি করলে যাবে, বিষয় হচ্ছে সেটা, তাই না? এখন আমি যদি বলি এখান থেকে এই পরবর্তী লেখাগুলা সহ নিয়ে যাবো 4 নম্বর কলামে, তাও কিন্তু সম্ভব। আমরা যদি বলি পুরো লেখা 4 নম্বর কলামে নিয়ে যাবো, তাও সম্ভব। হ্যাঁ, কি করে, তাই না? দেখেন এখান থেকে যদি আমি এখন 4 নম্বর কলামে যেতে চাই, তাহলে কলাম ব্রেক নামে একটা অপশন আছে, এই যে ব্রেক, ব্রেক থেকে কলাম ব্রেক, দেখেন 4 নম্বর কলামে চলে গেছে। আমি যা লিখতেছি 4 নম্বর কলামে উঠতেছে, দেখেন আপনারা খেয়াল করে, উঠছে 4 নম্বর কলামে উঠছে। এখন দেখেন 4 নম্বর কলামে উঠছে, কিন্তু উঠছে না, উঠছে। তাহলে আমি যখন 4 নম্বর কলামে যেতে চাচ্ছি তখন সে যাচ্ছিল না, বাট 4 নম্বর কলামে উঠছে, এখন গেছে। এখন যদি 5 নম্বর কলামে যেতে চাই তা যাবে না, দেখেন খেয়াল করে। আবার আমি যদি বলি তুমি এখান থেকে এই 3টাকে, এই 3 লাইনকে 5 নম্বর কলামে নিয়ে যাও, তাহলেও 5 নম্বর কলামে নিয়ে যাবে, দেখেন খেয়াল করে। কলাম ব্রেক, এই যে দেখেন 5 নম্বর কলামে নিয়ে গেছে, দেখছেন, সরাসরি 5 নম্বর কলামে নিয়ে গেছে। আমি যদি বলি তার পরের কলামে চলে যাও, তার পরের কলামে চলে যাবে, মানে যেভাবে ওকে যাইতে বলবো সেভাবে ও যাইবে। আবার আমি যদি বলি পিছের কলামে যাও, তাহলে পিছের কলামে চলে যাবে, ব্যাক স্পেস দিয়ে পিছিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে পরবর্তী কলামে যেতে হলে, কারণ দেখেন আপনার 5 নম্বর কলামে যাইতে চাচ্ছি কেন বা যাবো কেন, তাই না? কোশ্চেন হচ্ছে এটা। এখানে মনে করেন যে যারা নিউজ পেপার তৈরি করে, যারা এই নিউজ পেপারের অফিসে চাকরি করে, সেটা যে কোনো মিডিয়াতে বা পেপারে হোক না কেন, তাদের আসলে ইনকামটা কি আমরা কি কখনো ভাবছি? তারা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু আসলে কি করে ইনকাম করে সেটা কি কখনো ভাবছি? হয়তো কেউ ভাবছি, কেউ ভাবছি না। আসলে তাদের বিশাল ইনকাম। কিন্তু দেখেন এখানে প্রথম পেজে লিখছে রাষ্ট্রপতি সম্পর্কে একটু, তারপর পেজে লিখছে স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে একটু, তারপর পেজে লিখছে যোগাযোগ মন্ত্রী সম্পর্কে একটু, তারপর লিখছে জনগণ সম্পর্কে, লিখছে না? তাহলে এগুলো লিখে তো ওদের 1 টাকার ইনকাম হয় না। তাহলে ইনকাম করলো কোথাও? ওরা ইনকাম ওরা করছে, আমি আপনি হয়তো খবর রাখি না। ওরা একটা পেপারে যখন
বিভিন্ন কোম্পানির বা পণ্যের বিজ্ঞাপন দেয়, তখন ওরা 1 ইঞ্চি থেকে শুরু করে 10 ইঞ্চির ভিতরে কোটি কোটি টাকা ইনকাম করে, লাখ লাখ ওভার করে কোটি কোটি টাকা ইনকাম করে। শুনবেন, ওরা এক একটা জায়গায় কোটি কোটি টাকা ইনকাম করে, যদি প্রথম পেজে দেয় তাহলে তার কথাই নাই। তো ওরা কি করে সেটা হচ্ছে আমাদের বিষয়, সেটা পরে যায়। একটু আগের কথা বলে আসি। যেমন এখানে মনে করেন যে প্রাইম মিনিস্টার বক্তব্য দিয়েছে প্রথম পেজে এই পর্যন্ত, তারপরে আর উনি বক্তব্য দিয়েছে না, এখানে ফাঁকা থাকবে। খালি ফাঁকা থাকতে হলে পরের পেজে কি করে যাবো? তো পরের পেজে আমি যেভাবে কলাম ব্রেক নিয়ে গেলাম, এখানে ব্রেক থেকে কলাম ব্রেক এভাবে যাবে। আর আপনি যদি মনে করেন না স্যার আর কোনো পরামর্শ কি আছে, ওয়ে কি আছে, সেক্ষেত্রে আপনি ইন্টার দিয়েও যাইতে পারবেন। তবে ইন্টার দিয়ে সারাদিন খাটাখাটনি কে করতে চাইছে দেখেন, 5 নম্বর কলমে চলে আসছে। এইভাবে ইন্টার চেপে রাখতে হবে, চেপে চেপে এই 6 নম্বর কলমে চলে আসতেছে। দেখছেন, এই যে আরেকটা যুক্তি, আরেকটা রাস্তা দেখাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আরেক ফর্মুলা। আপনি যদি বলেন এখন আপনি যদি বলেন যে না স্যার এখান থেকে এভাবে তো হচ্ছে না, তাহলে আমি কিভাবে কি করব? তাহলে এখান থেকে এভাবে করতে পারবেন, আর একটা নিয়মের তোকে দেখে দিলাম, ওটা পারবেন। আর এখন একটা মজার বিষয় আছে যে ওরা ইনকাম কিভাবে করে। এখানে মনে করেন প্রাইম মিনিস্টারের বক্তব্য দিয়ে মজা ধরা দিচ্ছে সবার কাছে, বাট এখানে ঠিকভাবে পার্টেক্স বা স্কোয়ার কোম্পানি একটা বিজ্ঞাপন দিয়ে দিছি। সেটা কিভাবে? এবং আরো মজার বিষয় দেখেন, এখানে এই পুরো কলামটা এখন কত, এই পেজটা কতটা কলামে কনভার্ট করা আছে, যে কেউ একজন বলেন, তাড়াতাড়ি বলবেন, 1 সেকেন্ডের ভিতরে বলবেন, বেশি সময় নেবেন না, আপনারা সব সময় অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, কথা বলার সঙ্গে সঙ্গে অ্যান্সার করবেন, না পারলেও বলে দিবেন আমি পারবো না, আমাদের দ্বারা আমরা বুঝতে পারতেছি না। এটা কতটা কলামে কনভার্ট করা আছে, একজন বলেন, যে কোনো একজন। 8টা। আচ্ছা, গুড। এখন দেখেন এই 8টা কলাম একই পেজে, এই একই পেজটাকে আমি আবার 1 কলামে কনভার্ট করতে চাচ্ছি। উপরে থাকবে 8 কলাম আর নিচে থাকবে অথবা মিডিলে থাকবে 1 কলাম, অথবা উপরে থাকবে 1 কলাম, একেবারে লাস্টের দিকে থাকবে 8 কলাম। এটা কি পসিবল? মানে একই পেজের ভিতরে, একই পেজের ভিতরে আবার কেমন? কন্ট্রোল+N দিলাম, তার মানে কি কন্ট্রোল+N মানে কি? কন্ট্রোল+N মানে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। তার মানে বুঝাতে চাচ্ছি এখানে 1 কলামে কনভার্ট থাকবে, এখানে 8 কলামে কনভার্ট থাকবে, অথবা এখানে 8 কলামে কনভার্ট, এখানে থাকবে 1 কলামে কনভার্ট, একই পেজের ভিতরে। এটা কি পসিবল? হয়তো বা আপনাদের হয়তো জানা নাই, তাই না? ওকে, ভালো করে দেখেন এই অপশনটা, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমরা ইনসার্ট ক্লিক দিব, টেক্সট বক্স, দেখছেন? টেক্সট বক্স থেকে যে কোনো একটা স্টাইল নিব, যে কোনোটা আপনার যেটা পছন্দ। আমি সাধারণত এটা নিলাম। আপনারা দেখেন খেয়াল করে, আমি এটাকে আরো একটু নিচে নিয়ে আসলাম। সাপোজ কথা বলা যাবে না, এই যে এখান থেকে ওই পেপার আলারা 1 লক্ষ টাকা ইনকাম করবে, 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবে পেপার আলারা। আমি এখানে লিখলাম কোন একটা কোম্পানির বিজ্ঞাপন দিলাম। আপনারা মজার বিষয় খেয়াল করতেছেন কিনা কি জানি, আমাদের রুলার বারটা দেখেন, রুলার বারটার অবস্থা কি আছে এখন? নরমাল নর্মাল মানে কি? 1 কলামে কনভার্ট আছে, রাইট? অন করো। রাইট। এখন দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, কত কলামে কনভার্ট ম্যাডাম? 8 কলামে কনভার্ট। দেখছেন, এখানে ক্লিক দিলে 8 কলামে কনভার্ট হয়ে যাচ্ছে, বাট এখানে ক্লিক করলে 1 কলামে কনভার্ট। মজার বিষয় হচ্ছে এটা, এই কাজটা একটু ডিফিকাল্ট বা অ্যাডভান্স বলতে পারেন, যে সবাই পারেও না, জানেও না। ঠিক আছে, নিউজ পেপারে যারা জব করে বিশেষ করে তারা হয়তো জানতে পারে। ঠিক আছে, এখান থেকে পেপার আলারা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, বাট এগুলো ওদের ফ্রি, সরকারি পরিচালনা করে ওদের কোনো ইনকাম হয় না। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারছি আমরা। কোনো কোশ্চেন? না, কোনো কোশ্চেন নাই। এরপরে হচ্ছে হাউ টু ডেটা টেবিল। 8 নম্বর পেজে তো শেষ করে দিলাম, তাহলে আর আগামী দিন কি করবো? না সবই তো শেষ করে দিচ্ছি।
হাউ টু ডাটা টেবিল দেখেন, আমি এগুলোরে সব মুছে ফেলে দিলাম। হাউ টু ডাটা টেবিল, ডাটা টেবিলটা আসলে কি বা কিভাবে করতে হয়, তাই না? ডাটা টেবিল বলতে সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় এই টেবিলটির কাজ করা লাগে। অফিস আদালত থেকে শুরু করে সমস্ত দোকান শোরুম সব জায়গাতে টেবিলের কাজ আছে। যেমন ধরে নেন স্বপ্ন মার্কেট, প্রিন্স মার্কেট, তারপর হচ্ছে মিনা মার্কেট, তারপর হচ্ছে এই যে তো আগুরা মার্কেট, এই যে তো যত মার্কেট আছে সব মার্কেটে আপনার টেবিল আছে, টেবিল নিয়ে কাজ আছে। মনে করেন বিভিন্ন পণ্যের পরিমাপ কত, পণ্যের দাম কত, এগুলা লিস্ট তৈরি করা আছে, তাই না? তো এখানে মনে করেন আমরা ধরে নিলাম একটা টেবিল আগে করে নিই। এখান থেকে ইনসার্ট ক্লিক করছি, ক্লিক করার পরে এখান থেকে টেবিল, আমি ধরে নিলাম এখান থেকে একটা টেবিল নিলাম। কয়টা কলাম আছে, কয়টা র আছে, আচ্ছা আন্দাজে একটা নিয়ে নিলাম। এখানে নেম দিলাম, নেম, তারপর হচ্ছে আলিফ, বাবু, হাসান, তারপরে ইয়াসিন আছে, জিয়া আছে। এখান থেকে একটা র বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? অ্যাবরব বলতে উপরে, বিলো মানে নিচে, নিচে বাড়িয়ে নিলাম দুইটা র, ঠিক আছে? বুঝতে পারছেন? হুম। জিয়া, জব টাইটেল, আমাদের শীটটা সবার কাছে আছে তো? জি। লাস্টেরটা কি লিখছি এটা তো বুঝতে পারতেছি না, আন্দাজে একটা বসাই দিলাম, বেসিক। বেসিক হচ্ছে 15,000, 3 আর 2 5, তারপর আছে 16,000, তারপরে আছে 17,000, তারপরে আছে 12,000, তারপরে আছে 10,000, আদার, পনেরোশো, 1600, 1700, 1200, 1000, টোটাল। টোটাল কত আছে? এখন এখানে বিষয় দেখেন, আচ্ছা এগুলো বিষয় আমরা ডিলিট করে দিই। এখানে বিষয় দেখেন, টোটালটার ভিতরে আমরা মানে টোটাল সাধারণত আমরা কি করে বের করি, যোগ করে, তাই না? সবাই হয়তো বলবেন স্যার যোগ করে বের করি, তো দেখেন এখানে বেসিকটার সঙ্গে আদার্সটা কিন্তু যোগ হবে, তাই না? তো আমরা এখন এখানে কি করে যোগ করব?
আমরা হয়তো দুইটা সংখ্যা বিদায় মনে করেন যে মুখে মুখে যোগ করে ফেলতে পারবো, 1500 আর 15,000 আর 1500, তার মানে হচ্ছে 16,500, তাই না? এরকম যোগ করে ফেলবো। অথবা আমরা যদি তাও না বুঝি তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা ক্যালকুলেটর এনে, এই যে ক্যালকুলেটর এনে কি করতে পারি, আমরা এইভাবে যোগ করতে পারি। কত 15,000 প্লাস 1500, 16,500, ঠিক আছে? তার মানে আমরা এভাবে যোগ করে করে বসিয়ে দিতে পারি, তাই না? 16,500। কিন্তু আসলে কি নিয়ম এটা, না আর কোনো নিয়ম আছে? আসলে নিয়ম এটা না, ঠিক আছে? আসলে নিয়ম এটা না। এভাবে যোগ করতে গেলে মনে করেন এটা তো ছোট একটা সংখ্যা দিছে আমাদের, আমরা ঘাটাঘাট বের করতে পারতেছি না, আমাদের অনেক সময় লাগতেছে যোগ বিয়োগ গুণ ভাগ করতে, ঠিক আছে? আসলে এটার কাজ এটা না। তাহলে এটার কাজ কি সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তাহলে এভাবে যোগ করার দিন ছিল আগের দিন, এখনকার দিনে এসব যোগ আর চলে না। তাহলে এখনকার দিনে কি চলে সেটা জানতে হবে। এখনকার দিনে চলে কি সেটা দেখায়। এখনকার দিনে চলা হচ্ছে আপনার, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখান থেকে এক্সেল স্প্রেডশিট, দেখেন এখানে আসার পরে আমরা এখানে দিয়ে দেব, আমরা এগুলো যদি এখানে এনে বসিয়ে দিই, কন্ট্রোল+C দিয়ে কপি করলাম, এক দুই তিন চার, 1 2 3 4 5, ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আর কিছু করি না কিন্তু। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা লিখবো টোটাল। আমরা কোথা থেকে কি করলাম বাকিটা বুঝতে পারছেন? না বুঝতে পারলে আবারও দেখিয়ে দেব। টোটাল এখনকার দিনে হচ্ছে মানুষ শর্ট সময়ে বা অল্প সময়ে বেশি কাজ করতে চায়, ঠিক আছে, এবং সঠিক নিয়মে। দেখেন এখানে যদি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে এস ইউন সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে এটা, অর্থাৎ এটা মানে কি C1 হচ্ছে বেসিক, এই যে 1, C2 হচ্ছে এই যে 15,000 প্লাস এই যে D2 হচ্ছে 1500, ব্র্যাকেট ক্লোজ, জাস্ট এন্টার। এখন দেখেন চলে আসছে আমাদের সামনে, ঠিক আছে? এটা থেকে আমরা একটা টান দিব কর্নারে ধরে, তখন প্লাসটা ছোট হয়ে যাবে, দেখেন সবগুলা ঘাটাঘাট বের হয়ে আসবে। আমাদের কোটি কোটি অ্যাকাউন্টস এর কাজ দিক না কেন, আমরা একটা টান দিয়ে সবগুলা বের করে দেবো মিনিটের ভিতরে। কথা কি ক্লিয়ার? আর আগের যে নিয়মটা, ওই নিয়মটা আগের খাতা কলমে চলতো, এখন আর চলে না, ঠিক আছে? কারণ ওই নিয়ম করতে গেলে আমাদের ঘন্টার ঘন্টা শেষ হয়ে যাবে, পরে আমার চাকরিটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? কেউ চায় না কারো চাকরি শেষ হয়ে যায়। আচ্ছা, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, তো যতটুকু দেখালাম এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আগামী দিন আমরা 9 নম্বর পেজ থেকে করব। কোনো প্রশ্ন আছে আমার কাছে আজকে? না, নাই। 9 নম্বর পেজ, 10 নম্বর পেজ করলে এই শীট শেষ। এরপরে আরো একটা শীট আছে, তারপর আরো একটা শীট আছে, এরকম সব আছে। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।